Thank you so much, Vaya, for inviting me. And it's my absolute honor to help you guys. And it is my absolute honor that I'm sharing my experience. So no worries at all. Vaya. Thank you, Shahir Bhaiya, giving me this floor. আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাইদ আহমেদ, বর্তমানে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ওয়াইসিসিতে যুক্ত আছি। সাথে দুটো উইংয়ে কাজ করছি, একটা হচ্ছে ক্রিয়েটিভ ইউনিট আর একটা হচ্ছে ফিউচার লিডার্স কমিউনিটি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভাইয়া ভালো আছি। আপনার কি অবস্থা? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমাদের ইন্টারভিউ কোয়েশ্চেনটা স্টার্ট করি। শিওর শিওর। আচ্ছা ভাইয়া, শুরুতে আপনার সংক্ষিপ্ত পরিচয়টি যদি আমাদের সাথে শেয়ার করতেন। সরি ভাই, বুঝতে পারিনি, একটু নয়েজ আসছিল তো, আরেকবার বলবেন? আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। শুরুতে আপনার সংক্ষিপ্ত পরিচয়টি যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা আচ্ছা, সংক্ষিপ্ত পরিচয়, হ্যাঁ ডেফিনেটলি। সো বেসিক্যালি আই থিঙ্ক ইউ অল গাইজ নো যে হচ্ছে আমি ওয়াইসিসি তে রয়েছি। তো ওয়াইসিসি এর হচ্ছে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে আমি হেড অফ মার্কেটিং এন্ড পিআর ছিলাম হচ্ছে ওয়াইসিসি অনেক অনেক বছর, প্রায় 2 বছর আমি হচ্ছে, 1.5 থেকে 2 বছর হচ্ছে আমি হেড অফ মার্কেটিং হিসেবে দায়িত্বরত ছিলাম। তারপর হচ্ছে 1.5 বছর হবে, 1.5 বছর। এবং তার আগে হচ্ছে আমি দায়িত্ব পালন করেছি অ্যাসোসিয়েট হিসেবে। এবং অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করার আগে হচ্ছে আমি শুরু করেছিলাম যাত্রা হচ্ছে ইন্টার্ন হিসেবে। সেই ইন্টার্ন থেকে আমার আসলে ডাবল প্রমোশন হয়েছিল। আমি ডিরেক্টলি আসলে ডাবল অর ট্রিপল বলা চলে, কারণ হচ্ছে আমি ডিরেক্টলি উইদাউট মানে বিং দ্য ম্যানেজমেন্ট ট্রেনি অর জুনিয়র অ্যাসোসিয়েট, আমি ডিরেক্টলি অ্যাসোসিয়েট হিসেবে নিযুক্ত হয়েছিলাম। এবং তারপরে হচ্ছে অ্যাসোসিয়েট হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করি। অ্যাপ্রক্সিমেটলি ওইখানে হচ্ছে আমার 6 মাস বা 7 মাসের মতো হচ্ছে আমি দোকানে দায়িত্বরত ছিলাম অ্যাসোসিয়েট হিসেবে। তারপর হচ্ছে হেড হিসেবে দায়িত্বরত হই। এবং হেড হিসেবে 2 বছরের মতো, 1.5 বছর না, সরি 2 বছরের মতো দায়িত্ব পালন করি। এবং হচ্ছে তারপরে তো ডিরেক্টর হিসেবে আছি পরবর্তী সময় থেকে। সো ওভারঅল ইফ আই এম নট রং, আমি প্রায় 4 বছর থেকে 5 বছরের মতো আমি ওয়াইসিসি তে রয়েছি। সো ওয়াইসিসি তে হচ্ছে দায়িত্ব পালন করছি। অ্যাপার্ট ফ্রম মাই দিস ক্যারিয়ার, আমি আমি আমার যদি পার্সোনাল কথাবার্তা বলি যে আমি আসলে কোথায় নিজেকে এসে করছি, নিজেকে মানে দায়িত্বরত রেখেছি, সেটা হচ্ছে যে আমি প্রিভিয়াস যদি কিছু জার্নির কথা বলি, যে আমি একজন সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট। সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট কি করে? সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট হচ্ছে বেসিক্যালি সাপ্লাই চেইন রিলেটেড যত প্রবলেমস আছে, এটা শুধুমাত্র যে আপনার কোনো প্রোডাক্ট হবে বা সার্ভিস হবে এমন কিছু না। এমনও হতে পারে যে আপনার হিউম্যান রিসোর্সের কোনো ইনভেন্টরির কোনো ইস্যুস রয়েছে, কিংবা হচ্ছে আপনার সাকসেশন প্ল্যানিং এর কোনো প্রবলেম রয়েছে। এইগুলো হচ্ছে আমার সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্টের মধ্যে পড়ে। বাট মেজরিটি হচ্ছে আমি যে একটা র মেটেরিয়ালস হচ্ছে আসার পরে সেই র মেটেরিয়ালসটা কাস্টমারের কাছে পৌঁছানোর যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে আমি মোটামুটি মানে হচ্ছে অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমার দায়িত্ব থাকে। পার্সন দ্যাট আমি বিভিন্ন জায়গায় হচ্ছে কাজ করেছি, যেমন হচ্ছে আমি স্পার্কস হিসেবে ছিলাম ইউনিলিভারে। ইউনিলিভারে 1 বছর কাজ করেছি আমি এখানে এমপ্লয় ব্র্যান্ডিং টিমে। এবং সেখানকার হচ্ছে বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের সাথে হচ্ছে কাজ করা। স্পেসিফিক্যালি আমি এমপ্লয় ব্র্যান্ডিং বা হচ্ছে এমপ্লয়ার সাইডটা হচ্ছে এমপ্লয়ার এঙ্গেজমেন্ট সাইডটা বেশি দেখা হয়েছে। সেখানে হচ্ছে আমি ডিরেক্টলি কাজ করেছি যে যখন হচ্ছে ইউনিলিভার আপনার ইস্যু হয়েছিল, কি বলে, নাম্বার 1 এমপ্লয়ার অফ চয়েস বলে একটা কথা থাকে। সো ওইখানে হচ্ছে কিছু পলিসিস থাকে, কিছু সার্ভিস থাকে যেগুলো আসলে করতে হয়। সো সেগুলোতে আমি ইনভলভ ছিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে আমি ম্যারিকোতে কাজ করেছি। আমি ডিটেলসে না যাই, হচ্ছে ম্যারিকোতে কাজ করেছি। তারপর ম্যারিকোর পরে হচ্ছে আমি এখন পারফেক্টিতে কাজ করছি। ম্যারিকোতে হচ্ছে ইগনাইট হিসেবে ছিলাম, পারফেক্টিতে এখন এলিভেট হিসেবে রয়েছে। এবং তার পাশাপাশি আমি এসেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের প্রেসিডেন্টও ছিলাম। প্রেসিডেন্ট হিসেবে 1 ইয়ার দায়িত্ব পালন করেছি। এবং I have been recognized as one of the successful president in Brack University.
বিকজ হচ্ছে মোটামুটি within within a short span আমি মোটামুটি 35 প্লাস শর্ট ওয়ার্কশপস হচ্ছে নামাইছি এবং হচ্ছে তার পাশাপাশি 4 বিগ ইভেন্টস যেগুলো ন্যাশনাল ইন্টার লেভেলে ছিল অ্যান্ড ওইগুলো করেছিল এবং তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন এমওইউ সাইন করেছি বিভিন্ন শেষে। এই তো আর হচ্ছে এটাই হচ্ছে আমার মোটামুটি হচ্ছে আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আর বিভিন্ন ধরনের সেশন নিয়ে থাকি। স্পেসিফিক সেশন যদি বলি আমি লিঙ্কডইনের উপরে আমার থাকে সেশনস থাকে যেগুলো হচ্ছে আমি বেসিক্যালি লিঙ্কডইনটাকে কিভাবে করে সাজিয়ে গুছিয়ে দিতে হয় এই জিনিসপত্র নিয়ে আসলে আমাদের স্টুডেন্ট লেভেল যারা থাকে তাদেরকে গাইড করে থাকি এন্ড হচ্ছে তাদের লিঙ্কডইনটাকে সাজিয়ে দেওয়া হচ্ছে আমার ওয়ান অফ দ্য কাজ হয়ে থাকে। So that is a short description. I don't know how much short it is. I think it's a long, but মানে আমার কাছে আমি লং করে ফেলেছি আসলে এটা শর্ট হওয়া উচিত ছিল, but I tried আর কি। That's it. ধন্যবাদ ভাইয়া আপনার পরিচয়টা আমাদের কাছে শেয়ার করার জন্য। আচ্ছা ভাই, আমরা পরবর্তী ভাইয়া বলেন। ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে ভাই আপনাকে? আচ্ছা ভাই, আমি পরবর্তী প্রশ্নে চলে যাই আমাদের। শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আপনাকে ওয়াইসিসিতে জয়েন করতে কোন জিনিসটা সবথেকে বেশি অনুপ্রাণিত করেছিল বলে আপনি মনে করেন, এবং ওয়াইসিসি আপনার প্রথম দিনের অনুভূতিটা যদি শেয়ার করতেন আমাদের কাছে। আচ্ছা, এই যে এখন বলতে গেলে বিভিন্ন কোম্পানির সাথে, যেমন হচ্ছে আমি 10 মিনিট স্কুলেও ছিলাম, যেহেতু শর্ট বলতে বলেছিলাম আসলে এখানে হচ্ছে আমি আসলে ওইখানে ডেসক্রিপশন গুলো দিইনি। সো আমি 10 মিনিট স্কুলেও ছিলাম, আমি এইচএসবিসির সাথেও কাজ করেছি। তো এই যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে হচ্ছে কাজ করা, এগুলোর জন্য আসলে ডেফিনেটলি কোনো দক্ষতা লাগে, রাইট? সো এই দক্ষতাটা আসলে কোথা থেকে এসেছিল? আমি বলবো যে আসলে প্রথম আমার এসেছিল আমি যখন ফার্স্ট ইয়ারে অ্যাপ্রক্সিমেটলি মুভি ফার্স্ট ইয়ারে অথবা ফার্স্ট ইয়ারে ঢুকবো ইউনিভার্সিটিতে, ওই টাইমটার কথা। সো তখন হচ্ছে আসলে আমি জানতাম না যে কিভাবে আসলে even you guys can take meeting minutes very well. So I didn't know how to take the meeting minutes. I didn't know how to manage the social medias effectively. I didn't know how to speak in front of a large audience and how to guide the audience appropriately. So this kind of things actually taught me when I was in YCC and I was the intern. So এই ধরনের জিনিসপত্র হচ্ছে আমি YCC-র কাছ থেকে শিখতে পেরেছিলাম। এবং আমি বাইরে থেকে দেখতাম যে ছোটখাটো, আমি তো তখন কোনো অর্গানাইজেশনে ছিলাম না, কোনো ক্লাবিং এ ছিলাম না, টুকটাক ডিবেট করতাম, ন্যাশনাল ডিবেটার ছিলাম। সো হচ্ছে ওই ডিবেটের থেকে সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট ছিলাম, ফাইনালিস্ট ছিলাম আমি 14 ন্যাশনাল ডিবেটের। সো এইগুলো টুকটাক করতাম, কিন্তু আমি ওইভাবে কখনো যে অর্গানাইজেশন যে ফোকাসটা ওটা আমার কাছে ছিল না। নেটওয়ার্কিং যেটা বলা যায় সেটা ছিল না, যে কিভাবে করে নেটওয়ার্কিং করতে হয়। এখন আই নো দ্য ইন্ডাস্ট্রি পিপল who are actually working into the head of marketing level, executive level or HR level. So এই ধরনের জিনিসপত্রগুলো আসলে আমি তখনই শিখতে পারছি যখন হচ্ছে আমি YCC-তে এসেছিলাম। তো এর আগে আপনার যখন আমি দেখতাম যে কিছু স্টুডেন্টসরা এরকম কাজকর্ম করছে, তো তখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে আমি এখান থেকে হয়তো কিছু একটা শিখতে পারবো। সো দ্যাটস দ্য রিজন হচ্ছে আই অ্যাপ্লাইড, এন্ড দেন হচ্ছে আলহামদুলিল্লাহ আই গট সিলেক্টেড, এন্ড দেন হচ্ছে তারপর থেকে আলহামদুলিল্লাহ আছি আর কি। সো ওভারঅল যদি ভাই আপনার মানে কোয়েশ্চেনটা যদি মানে একদম ওয়ান লাইনে অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে আসলে আমার কাছে মনে হচ্ছিল আমি এখান থেকে কিছু শিখতে পারবো। সো সেই শেখার তাড়নায় হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করব। সাইদ ভাই, ওভার টু ইউ। আচ্ছা ভাইয়া, আমি আপনার সাথে রিলেট করতে পেরেছি, কারণ আমিও প্রথম আসছিলাম, আমার অনেক বেসিক স্কিল গুলো অজানা ছিল। এখন পর্যন্ত আমি 10 মাস ধরে কাজ করে যাচ্ছি, আমারও আগে থেকে ইমপ্রুভ করছে বেসিক স্কিল গুলা। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, পরবর্তী প্রশ্ন চলে যাই। তবে আপনি ওয়াইসিসিতে আসার পূর্বে অবশ্যই আপনার কিছু টার্গেট ছিল, আপনি কি মনে করেন আপনার টার্গেট গুলো অ্যাচিভ করতে পেরেছেন? ওয়াইসিসিতে আসার পূর্বে আরেকবার বলবেন? তবে ওয়াইসিসিতে আসার পূর্বে অবশ্যই আপনার কিছু টার্গেট ছিল, আপনি কি মনে করেন আপনার টার্গেট গুলা অ্যাচিভ করতে পেরেছেন? অনেস্টলি আই ডিডন্ট হ্যাভ এনি টার্গেট, মানে একদম ফ্র্যাঙ্কলি বলবো আমার কাছে কোনো টার্গেট ছিল না।
বিকজ আই ওয়াজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো আমি একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যে কেবলমাত্র ইউনিভার্সিটিতে ঢুকেছি, কেবল টুকটাক ডিবেট করি, হালকা পাতলা প্রজেক্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইচ্ছা আছে। যে এই ধরনের মানুষজনের আসলে তেমন কোনো মানে গাইডলাইন্স বা এরকম কোনো পাথ ছিল না যে কোন জায়গায় যেতে হবে। তো আসার পরে আসলে আমি বুঝতে পেরেছিলাম যে আমার আসলে কোন জায়গাটায় যাওয়া উচিত বা কোন জায়গায় কি করা উচিত। এখানে আমি একটা মানে ক্যাচ বলবো যে আমার আমার আই ওয়াজ লাকি ইনাফ যে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে হভার করার মানে সুযোগ পেয়েছিলাম। মানে আপনি যদি আমাকে বলেন যে অ্যাডমিন নেচারে কি কাজ হয়, ওটাও বলতে পারবো আমি। আপনি যদি বলেন যে ওয়াইসিসির মার্কেটিং ডিপার্টমেন্টে কি কাজ হয়, ওটাও বলতে পারবো। আপনি যদি বলেন গ্রাফিক্স ডিজাইনিং ডিপার্টমেন্টে কি কাজ হয়, ওখানেও আমি কাজ করেছি, অপারেশনসে কাজ করেছি, কমিউনিকেশনসে কাজ করেছি, সোশ্যাল মিডিয়াতেও কাজ করেছি। সো কমিউনিকেশন তখন ছিল না, সোশ্যাল মিডিয়া এন্ড কমিউনিকেশন তখন একসাথে মার্চ করা ছিল। তো ইনফ্যাক্ট মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া সেটাও হচ্ছে মার্চ করা ছিল। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার কাজ করার সুযোগ হয়েছিল। তো এইটার জন্য যেটা হলো যে আমি গ্রাফিক্স ডিজাইনিং পারতাম না, আমি টুকটাক গ্রাফিক্স ডিজাইনিং শুরু করি। এবং হচ্ছে আমার যারা হচ্ছে কলিগস ছিল, এখন আপনাদের হেড ইমতিয়াজ আহমেদ তুহিন, তো উনি হচ্ছে আমার গ্রাফিক্স গুলা পছন্দ করতেছে। আমরা হচ্ছে পাওয়ারিং দ্য ইউথ হচ্ছে নামিয়েছিলাম। সো এটা আমার ফার্স্ট ইভেন্ট ছিল অ্যাজ এ হেড। সো ওই টাইমে হচ্ছে আমরা পাওয়ারিং দ্য ইউথ নামানোর সময় দ্যাট ওয়াজ মাই প্ল্যান যে আমি পাওয়ারিং দ্য ইউথ হচ্ছে আমি নামাবো এবং হচ্ছে আমি এই জিনিসটাকে এসে করবো। তারপরে আমার সাথে আমার যে পাওয়ার ক্রস একটা টিম ছিল, যেমন হচ্ছে রিমা আপু, তারপরে হচ্ছে তুহিন ভাই ছিল, তারপরে হচ্ছে তারিন আপু ছিল, তারপরে হচ্ছে সারা আপু এখনো আছে, তার পাশাপাশি হচ্ছে ইসে ছিল রাফি ভাই, তারপরে হচ্ছে তানজিলা আপু, এরা হচ্ছে সবাই ছিল, আকিব ভাই। তো এই ধরনের মানুষজন ছিল, তো তাদের একত্রে নিয়ে, তো তারা ডিফারেন্ট এক্সপার্টিস ছিল। যে তুহিন ভাই দেখতো যে পুরো অপারেশনসটা ঠিক মতো কাজ করছে কিনা, সবাই কাজ করতেছে না, কাজ করছে কিনা, তার কাছ থেকে আমি আপডেট নিতাম। এবং হচ্ছে আমি দেখতাম যে আচ্ছা ঠিক আছে, পুরো ফ্লোটাকে যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। তো ওই প্ল্যানটা করাটা সুবিধা হয়েছিল। আমার কোনো টার্গেট ছিল না। আমি যখন প্রথম পাওয়ারিং দ্য ইউথ অ্যাজ এ হেড নামাই, তখন আমি বুঝতে পারি যে দিস ইজ দ্য পাথ আই নিড টু গো। এবং এই পাথে আমাকে যেতে হবে। কোন পাথ যদি জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে যে আমি বুঝতে পেরেছিলাম যে আই হ্যাভ দ্য কোয়ালিটি অফ লিডারশিপ, I have the quality to onboard different kinds of things. I have the quality to convince people and grab different partners and attention of different persons, and I can execute the things from the beginning to ending. পুরো প্ল্যানিং প্রসেস পুরোটা আমি বুঝতে পারি, আমি জানতে পারি। সো এইভাবে আমি বুঝতে পেরেছিলাম যে আমার আসলে তার মানে আই নিড টু গো ইনটু দ্য লিডারশিপ পাথ। আমার এই লিডারশিপ যে সমস্ত পাথগুলো রয়েছে, আই নিড টু গ্র্যাব দোজ এন্ড আই নিড টু লার্ন from my mistakes and I need to grow myself. So এই ধরনের জিনিসপত্র হচ্ছে আমার কথা মানে করতে পেরেছিলাম। আমার কোনো টার্গেট ছিল না, কোনো প্ল্যান ছিল না। আমি জাস্ট ওয়াইসিসে আমার মনে হচ্ছিল আমি কিছু শিখতে পারবো, দ্যাটস হোয়াই আই অ্যাপ্লাইড। বাট ডিফারেন্ট ডিপার্টমেন্টস আমি কাজ করার ফলে গ্রাফিক্স ডিজাইন, অপারেশনস এর রেগুলারলি আপনার স্প্রেডশিট দিয়ে কাজ করে, যেখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো কাউন্ট করা হয়। তারপরে হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনে কাজ করা হয়, সোশ্যাল মিডিয়াতে ক্যাপশন লেখার কাজ করা হয় অনেক সময়। তারপরে হচ্ছে পোস্টিং এর কাজ করা হয়। আমি এগুলো পোস্টিং করতাম, এগুলো কি বলে আপনার কতগুলো লাইকস শেয়ারস এগুলো কাউন্ট হয়েছে, কত পার্সেন্ট রিচ হয়েছে, রিচ বাড়ানোর জন্য কোন কোন ট্যাগস ইউজ করা যায়, কিভাবে করে ক্যাপশন ক্রাফট করা যায়। সো এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে আমি এখানে শিখতে পেরেছি, নিজে নিজে ঘাটাতাম এবং এগুলো শিখলাম। এবং তারপরে রিপোর্ট দেওয়ার সময় এগুলো হচ্ছে আমার জন্য লাভবান হয়। সো ওভারঅল আমি অনেকগুলো কথা আবার সামারি করি। সেটা হচ্ছে আমার কোনো প্ল্যান ছিল না। আমি এখানে যখন আসলাম তো ডিফারেন্ট ডিপার্টমেন্টসে কাজ করা শুরু করলাম এবং কাজ করার ফলে আলটিমেটলি দেখা গেল যে আমি যখন হায়ারার্কিতে উপরে উঠলাম, আমি বুঝতে পারলাম যে আমার আসলে ভিশন রয়েছে। আমি এইটাকে যদি কাজে লাগাতে পারি, যে কোন কোন জায়গায় লুপ হোলস আছে এইগুলোকে বের করে আমি খুব সহজে ওই জিনিসটাকে ফিল আপ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, যে কোনো কোম্পানি হোক বা যে কোনো অর্গানাইজেশন হোক। আমার লিডারশিপ ক্যাপাবিলিটিস আছে, সো আই নিড টু ফোকাস অন দোজ কাইন্ড অফ স্কিলস। সো আমি ওইটাতে ফোকাস করেছিলাম। দ্যাটস এ গ্রেট ভাইয়া। আপনি ওভার স্পেসিফিক টার্গেট না ধরে আপনি বিভিন্ন ভাইয়া ইন্টারাপশন বিভিন্ন জায়গা থেকে এক্সপেরিয়েন্স অর্জন করেছেন, এই শুনে ভালো লাগলো। তবে আমাদের পরবর্তী প্রশ্ন চলে যায়। তবে আপনি ওয়াইসিতে কোন নির্দিষ্ট স্কিল বা জ্ঞান অর্জন করেছেন যা আপনি বিশ্বাস করেন যে সামাজিক উদ্যোগতার সকল ক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ নাকি এ ধরনের কোনো স্কিলস কি অর্জন করেছে কিনা? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ডেফিনেটলি। আমি বেসিক্স গুলো আমি সবগুলাই ওয়াইসিসি এর কাছ থেকে শিখেছি। তারপরে অ্যাডভান্স স্কিলস এর জন্য ডেফিনেটলি আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। সো বিভিন্ন কোম্পানিতে কাজ করার ফলে আমার অ্যাডভান্স স্কিলস গুলো আমার গ্রো করেছে। সো বেসিক্স যেগুলো বলেন, আমি বেসিক্স আপনি একদম বেসিক লেভেলের আপনি যদি এক্সেল এর কথা বলেন, বেসিক লেভেলের আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কথা বলেন, সো এই বেসিক লেভেলের যে স্কিলস গুলো থাকে এগুলো ডেফিনেটলি আমি ওয়াইসিসি এর কাছ থেকে শিখেছি। ধন্যবাদ ভাইয়া। আমার সর্বশেষ প্রশ্নে চলে যাই আমি। আচ্ছা ভাইয়া, আপনি কি আমাদের সাথে শেয়ার করতে পারবেন ওয়াইসিসি তে আপনার কোনো স্মরণীয় মুহূর্ত বা ঘটনা যা আপনার ক্যারিয়ার জার্নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? হ্যাঁ, এটা একটু লম্বা অ্যান্সার হবে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো স্মরণীয় ঘটনা আসলে একটা বললে আসলে it would be very difficult for me to answer this question, but if I can jot down two to three memorable moments, if I can connect to those three memorable moments, then definitely এটা আর একটু ভালো অ্যান্সার দিবে আমার কাছে মনে হয়। তো ফার্স্ট যেটা ছিল যে একদম শুরুতে যখন আমি ইন্টার্ন ছিলাম, আমার একটা বড় ভাই ছিল ওয়াইসিসি তে। উনি তখন হেড ছিলেন, আকিব ভাই। তো ওনার কাছে আমি অনেক ভুল করতাম। মানে আমি তো কেবল শুরু করেছি। সো ইন্টার্ন হিসাবে আমি আছি, এবং হচ্ছে ওইভাবে আমার তেমন কোনো পাস্ট একদম অর্গানাইজেশনাল এক্সপিরিয়েন্স আমার এরকম ছিল না। তো আমি টুকটাক ভুল করতাম, তো ভাই খুব ভালোভাবে এগুলা হচ্ছে ভুল ত্রুটি মানে শুধরে দিত। এবং ওই টাইমে একটা টাইম ছিল যেখানে হচ্ছে আপনার আমরা বসে ইসে করতাম, আপনার ওইটা বলে হচ্ছে গল্প গল্প করতাম আমরা। সো এরকম গুগল মিটে তো হচ্ছে আই ডোন্ট নো, মেবি কোভিড টাইম ছিল, না কোভিড টাইম ছিল পরে আমি যখন অ্যাসোসিয়েট হই তখন কোভিড টাইম ছিল। সো ওই টাইম যখন ছিলাম, তো তখন এই যে এরকম গুগল মিটে হচ্ছে মানুষজন, মানে আমরা বসে গল্প করতাম। আকিব ভাই ছিল, আকিব ভাইয়ের সাথে সাথে তখন তার আরেকটা আপু ছিল, আপুটার নাম আসলে আমার ঠিক মনে নাই, বাট আপু ছিল, আকিব ভাই ছিল। ওনারা বসে আমরা সবাই মিলে আসলে গল্প করতাম। আই ওয়াজ দ্য অনলি ইন্টার্ন যে আসলে পুরোপুরি অ্যাক্সেস পেয়েছিলাম হেড, অ্যাসোসিয়েট হেড এনাদের কাছে। ওনারা দুইজন এবং আমি বসে আছি এসে করতাম। সো দ্যাট ওয়াজ ভেরি গুড ফর মি। এবং ওই টাইমে আমি কিছু তারা লাইফে কি করতেছে, তাদের লাইফে প্ল্যান কি, এগুলা জানতাম। এবং তারা আসলে কি কি স্কিলস অর্জন করছে। এবং আগে ভাই তখন পর্যন্ত উনি ইমেল জিনিসটাকে ওইভাবে গ্রাস্প করতে পারে নাই। তো উনি ইমেল এর একটা কোর্স বানাচ্ছিল। তো ওই মোমেন্টটা আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, আকিব ভাই কোর্স বানাচ্ছে, সো আমার সাইড থেকে আমি কোনটা পারি, আমার সাইড থেকে আমি কোন জিনিসটা হচ্ছে মানুষকে শিখাতে পারবো। আমি চিন্তা করা শুরু করি। তখন আমি ফাইন্ড আউট করে আছি ঠিক আছে। আমি ফাইন্ড আউট করেছি ঠিক আছে, লিঙ্কডইন ইজ দ্য রাইট পারসন, মানে লিঙ্কডইন ইজ দ্য রাইট থিং যেটা আমি মানুষজনকে শিখাতে পারি। সেই লিঙ্কডইনের জিনিসপত্রগুলো আমি যে টুলস গুলো জানি, সেই টুলস গুলো আসলে মানুষজনকে শিখালে হয়তো অনেক দ্রুত সময়ে হচ্ছে ওরা লিডস জেনারেট করতে পারে, খুব দ্রুত সময়ে স্পন্সর ট্র্যাক করতে পারে। তো এটা আমার একটা মেমোরেবল থিং ফ্রম ওয়াইসিসি, যেটা হচ্ছে বলতে পারেন যে আমার এই জিনিসটা কি, আমি যদি ওয়ার্ডিং যা বলি, আমাকে আসলে পুশ দিয়েছে যে নতুন কিছু করতে হবে তোমাকে। মানুষজন করছে, তুমি যখন দেখবা যে মানে আপনি যখন দেখবেন আপনার আশেপাশে মানুষজন কাজকর্ম করছে, আপনার আশেপাশের মানুষজন ভালো করছে, তখন ডেফিনেটলি আপনার কাছে মনে হয় যে আমারও কিছু একটা করতে হবে। আমি কি করতাম, আমি ইন্টার্নসদের সাথে কম্পেয়ার না করে আমি ডিরেক্ট হেডস, ডিরেক্ট অ্যাসোসিয়েটস এনাদের সাথে কম্পেয়ার করতাম। মানে কম্পেয়ার করতাম ইন এ গুড ওয়ে, যে ভাইয়া পুরা কি করতেছে, তো আমি কি করতে পারি। তাদের কাছে রেগুলারলি কমিউনিকেট করতাম, তাদের জিনিসপত্র দেখতাম যে কি করতেছে না করতেছে, এবং আই ট্রাই টু ইমপ্লিমেন্ট ইন মাই ক্যারিয়ার, মাই লাইফ বলতে পারি। সেকেন্ড হচ্ছে যে যখন আমি অ্যাসোসিয়েট হই এবং অ্যাসোসিয়েটের পরে আমি হেড হওয়ার পরে আসলে দিস ওয়াজ আ ভেরি বিগ অপরচুনিটি ফর মি। এন্ড হচ্ছে এই অপরচুনিটিটা আসলে এত বড় ছিল যে আসলে মানে একটা পুরো এখন তুমি ভাই বুঝতেছে যে পুরো একটা ডিপার্টমেন্ট, যেমন কোনো ডিপার্টমেন্টে কোনো যদি মিস্টেকস হয়, ডেফিনেটলি আমি তাকে ধরি এখন যে কেন মিস্টেক হচ্ছে বা কোন ধরনের প্রবলেম হচ্ছে। আপনাদের কারোর সাথে হচ্ছে আমার এভাবে কমিউনিকেশন হয় না, বাট হচ্ছে আপনার হেডের সাথে হয়। তো হেডের সাথে আমরা রেগুলারলি
বাই বাই উইকলি বাই মান্থলি এ ধরনের মিটিংস হয়। উনি ওনার থট প্রসেস শেয়ার করে, উনি কি সামনে কি করতে যাবে, কি করতে যাচ্ছে, ডিপার্টমেন্টের অবস্থা কি, এগুলো হচ্ছে শেয়ার করে। আর যেদিন আমার কাছে মনে হয় যে আমি ওই জিনিসপত্রগুলো তার কাছ থেকে না শুনে আমি ডিরেক্টলি আমি ইন্টার্নস, ডিরেক্টলি অ্যাসোসিয়েটস, এমটিসদের কাছ থেকে শুনবো, সেদিন আমি ডিরেক্টলি মিটিংস গুলোতে জয়েন করি, ওই মিটিংস এর কাছ থেকে আপনাদের কাছ থেকে শুনি। আচ্ছা, যখন হেডস হলাম, এটা হচ্ছে সেকেন্ড মেমোরেবল থিং, যখন আমি হেডস হলাম তখন হচ্ছে আমার কাছে ডিপার্টমেন্টের দায়িত্ব পড়ে। সো আমার তখন হচ্ছে ইচ্ছা হলো যে আসলে তাহলে কিভাবে করে আমি এই ওয়াইসিসি এর যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে আরেকটু বেশি ডেভেলপ করতে পারি, আরেকটু বেশি মানুষজনের কাছে চিনাতে পারি। তো তখন আমার কাছে 2-3টা ইভেন্টের আইডিয়া আসলো। তখন ওয়াইসিসি তে একটা ইভেন্ট হতো, সেটা হচ্ছে যে যেটা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছ, মার্কেটিং ডিপার্টমেন্টেরই ইভেন্ট ছিল, যেখানে বিবি রাসেল আসে, একটা ইভেন্টে ছিল। আমার কাছে মনে হলো যে তখন করোনার টাইম ছিল, তো আমার কাছে মনে হলো যে করোনার টাইমেও আই ক্যান অনবোর্ড ডিফারেন্ট ইভেন্টস। সো যখন মানুষজন বসে আছে আপনার অনলাইনে তেমন কিছু করছে না, তখন আমার কাছে মনে হলো যে আমি পাওয়ারিং দ্য ইউথ নামাই। তখন হচ্ছে আমি চেষ্টা করলাম যে আরেকটা ইভেন্ট ছিল আমাদের, আই থিঙ্ক ভেলোসিটি একটা ইভেন্ট ছিল। তারপরে হচ্ছে আরেকটা ইভেন্ট ছিল আপনার আরেকটা রিসার্চ রিলেটেড ইভেন্ট ছিল আরেকটা। সো এরকম ডিফারেন্ট ইভেন্টস আমরা করার চেষ্টা করেছি অনলাইনে। এবং আচ্ছা, গ্লোবাল এডুকেশন সামিট ছিল। তারপরে আপনার গ্লোবাল এডুকেশন সামিটের পাশাপাশি আপনার হচ্ছে আরো ডিফারেন্ট কিছু ইভেন্ট ছিল, যেগুলো হচ্ছে আসলে মানে আমার থাকাকালীন অবস্থায় এত বেশি ইভেন্ট করেছিলাম যে যেগুলো আসলে মানে রিকল করতে গেলে আমার আসলে পুরোটা টাইম লাগবে, আমার আসলে আরো 2-3 ঘন্টা লাগবে পুরো জিনিসপত্র নিয়ে, পুরো প্রসেস নিয়ে কথা বলতে গেলে। যে কোনো একটা নিয়ে বলি ওই, যেমন আমি আমরা এম্পাওয়ারিং দ্য ইউথ নিয়ে বলি, যে যখন আমরা পাওয়ারিং দ্য ইউথ নিয়ে কাজকর্ম করছিলাম, তখন হচ্ছে যে তখন তো ফার্স্ট ইভেন্ট, এই ধরনের ইভেন্ট কেউ হচ্ছে ওয়াইসিসিতে আগে কখনো কেউ করেনি। তো এটা হচ্ছে আমার, তো যখন আমি প্রপোজ করলাম যে আমি এই ধরনের ইভেন্ট করতে চাই, তখন হচ্ছে এটা ফিজিবিলিটি নিয়ে একটু কোয়েশ্চেন করছিল। তখন ডিরেক্টর ছিল আকিব ভাইয়া। তো একটু কোয়েশ্চেন করছিল, তো ভাইয়াকে আমি বুঝালাম যে এই ধরনের জিনিসপত্রগুলো আসলে এভাবে হবে, আপনি যদি আমাকে পারমিট করেন তাহলে হচ্ছে আমি আগাবো। তো আমি আমাকে পারমিট করলাম, আমি আমার ট্রুপস নিয়ে হচ্ছে আগাতে থাকলাম। তো আমার সাথে যারা ছিল প্রত্যেকের সাথে আমি আমরা মোটামুটি 1.5 মাসের মতো বসে, 1.5 মাস না অ্যাকচুয়ালি 1 মাস ধরতে পারেন, পুরো 1 মাস বসে আমরা পুরোটা প্ল্যান করছি যে আমরা কিভাবে করবো। এবং আমাদের পার্টনার্স ওই টাইমে আমাদের পার্টনার সবচেয়ে বেশি ছিল, অ্যারাউন্ড আমরা 16টার মতো হয়তো বা পার্টনার্স এনেছিলাম। আমাদের 16টার মতো পার্টনার্সের মধ্যে আমাদের কিছু স্পন্সর ছিল, গিফট স্পন্সর ছিল, আমাদের কিছু ফুড স্পন্সর ছিল, বাকিগুলো পার্টনার্স ছিল, ই লার্নিং পার্টনার, আদার স্টাফ, স্টেশনারি পার্টনার, সো নিউজ পেপার পার্টনার। সো এই ধরনের পার্টনার্স ছিল। আই থিঙ্ক 16 আমরা এনেছিলাম পার্টনারশিপস। I forgot the exact number, but approximately 16 partners আমরা এনেছিলাম, 2টা স্পন্সর এনেছিলাম, 2টা হচ্ছে আপনার গিফট স্পন্সর এবং হচ্ছে একটা ফুড স্পন্সর। তো এইটা আমরা করতে 30 দিন আমরা প্ল্যান করলাম। 30 দিন প্ল্যান করে আমরা হচ্ছে যখন আমরা বসলাম, আমরা 30 দিন কি করতাম, আমরা 30 দিন বসে গল্প করতাম। আমরা হচ্ছে আজ আপু ছিলেন, তানজিনা আপু, তারপরে হচ্ছে মাইশা আপু। মাইশা আপু ছিল আমারই সাবঅর্ডিনেট। মাইশা আপুর জুনিয়র ছিল হচ্ছে রিমা আপু, তারপরে হচ্ছে তুহিন ভাই, এনারা। সো আমার যে সাবঅর্ডিনেট একদম মানে অ্যাসোসিয়েট হেড যিনি, ওই অ্যাসোসিয়েট হেডের সাথে আমি রেগুলারলি কমিউনিকেট করতাম। আমাদের একটা গ্রুপ ছিল, আমরা এখনো করি, আমাদের এখনো হচ্ছে একটা আলাদা বিষয় রয়েছে, আমরা আলাদা গ্রুপ রয়েছে। আমরা ওনারা ওয়াইসিসি ছেড়ে চলে গেছেন, আর ওনারা বিভিন্ন জায়গায়, কেউ দেশের বাইরে আছে, কেউ অন্যান্য অর্গানাইজেশনসে আছে। তো তাদের সাথে আমরা গল্প করতে করতে আমরা বিভিন্ন আইডিয়াস ক্র্যাক করে ফেলতাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা যদি এইভাবে করি, আমরা যদি এই জিনিসটাকে এইভাবে ক্রাফট করি, তাহলে হচ্ছে আমরা একটা স্পন্সর আনতে পারবো। আমরা যদি এই জিনিসটাকে এইভাবে ক্র্যাক করতে পারি, তাহলে হচ্ছে আমরা একটা পার্টনার ডিল ক্র্যাক করতে পারবো। তারপরে আমরা যদি এমওইউ সাইন করতে যাই, তাহলে হচ্ছে আমাদেরকে এইভাবে করতে হবে। এবং তার পাশাপাশি হচ্ছে শুধু তাই নাই, আমরা গল্প করতাম,
ওই যে প্রোডাক্টিভিটির একটা ইসে বললাম যে মানুষজন কে কি করছে, এটার এক সাইড আমরা দেখলাম। এর পাশাপাশি আমি আর একটা সাইডও দেখলাম যে হচ্ছে আমার যে ট্রুপস রয়েছে তারা কি করছে। তখনকার সময় একজন আইএলস করছিল, তো আরেকজন হচ্ছে ইসে করছিল, ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজকর্ম করছিল, আরেকজন হচ্ছে পাইথন শিখছিল। এই ধরনের জিনিসপত্রগুলো শিখছিল। আমি আমি যে মানে আমার একটা I don't know whether it's a problem or it's a good thing, I don't know. When I see someone যে কেউ একজন একটা স্কিলস শিখছে কিংবা কেউ একটা জায়গায় পৌঁছেছে, তো আই ট্রাই যে আমার লেভেলে থেকে যদি সে ওই মানুষটা ওই জায়গায় পৌঁছাতে পারে তাহলে আমি কেন পারবো না। আই ট্রাই মাই লেভেল বেস্ট। আমি সকাল সন্ধ্যা দুপুর আমি কাজ করতে থাকি এবং ওই জিনিসগুলো অ্যাচিভ করতে থাকি। আমিও ওইভাবে করে যখন যে স্কিলস গুলো শিখতাম আমি ওই স্কিলস গুলো শুনে শুনে আমি নিজে নিজে শেখার শুরু করতাম। গল্প করতাম, মেমোরেবল থাকতো, আমরা অনেক গল্প করতাম, আমরা গান গেতাম। আমরা যখন অ্যাসোসিয়েট ছিল, আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েট ছিল, ওনারা খুব ভালো গান পারতো, আমরা একসাথে মিলে গান গেতাম। আমরা হচ্ছে তখন ইসে করতাম বিভিন্ন ধরনের, অনেক সময় অনেক মুভিও দেখতাম একসাথে বসে। সো মুভি দেখতে দেখতে গান গেতে গেতে তারপরে হচ্ছে এই যে ডিফারেন্ট গল্প আলাপ আলোচনা করতে করতে একটা না একটা হচ্ছে আইডিয়া বের হয়ে যেত যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা এইভাবে করা উচিত। সো দোজ আর দ্য মেমোরেবল থিংস অফ my YCC career, and I will definitely always cherish those moments because যখন আমি হেডস ছিলাম তখন হচ্ছে তখন মানে তখন তো ইনভলভ থাকা লাগে। অ্যাজ আ হেড ইউ হ্যাভ টু ইনভলভ অ্যাজ মাচ এজ পসিবল, ফ্রম ইন্টার্নস থেকে শুরু করে পুরা হচ্ছে একদম অ্যাসোসিয়েট লেভেলে সবার সাথে তোমার কমিউনিকেশন রাখতে হয়। সো ওই টাইমে আই ট্রাইড মাই লেভেল বেস্ট যে প্রতিটা মানুষ যাতে কাজকে এনজয় করে, প্রতিটা মানুষ যাতে যে কাজটাই করছে না কেন, কেউ যদি ক্যাপশন লেখে, কেউ যদি প্রপোজাল লেটার লেখে, কেউ যদি কোনো মানুষের সাথে হচ্ছে কনভিন্স করার জন্য যাচ্ছে স্পন্সরে, প্রত্যেকটা মানুষ যদি এনজয় করে, এনজয়মেন্টটা তখনই আসবে যখন হচ্ছে আমরা একসাথে হয়ে কাজ করবো। আমি সবসময় মানুষজনকে রিকগনিশন দিতে পছন্দ করি। সো যখনই কেউ কোনো ছোট মোটো কাজ করতো আমি রিকগনিশন দিতাম, আমরা একসাথে ওই রিকগনিশন হিসাবে আমরা দেখা যেত যে ওনার কোন মুভিটা ভালো লাগে আমি ওই মুভিটা দেখতাম, ইভেনচুয়ালি ওটা ভালো লাগতো। তারপর কেউ হয়তো বা গান পারে, তার গানটা শুনতাম। সো এইভাবে করে হচ্ছে আসলে আমরা আড্ডা অনেক টাইম দিয়েছি, আমরা আড্ডা 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো বা চলে গিয়েছে আড্ডা দিতে দিতে। বাট ওই 2 ঘন্টা যদি আমরা আড্ডা দিতাম, আমরা 1 ঘন্টা যে পরিমাণ কাজ করতাম সেটা হয়তো বা একটা অফিসে 9টা থেকে 6টা পর্যন্ত ওই ধরনের কাজ হয় না, যে পরিমাণ কাজ আমরা ওই 1 ঘন্টায় করতাম। বিকজ আমরা মানে বাকি সবাই মনে রাখতো যে সাদমান ভাই আমরা যদি কাজ করি তাহলে সাদমান ভাই আমরা সবাই মিলে আজকে হচ্ছে মুভি দেখবো। এবং এমন অনেক সময় গেছে যে কেউ যদি কোনো কাজ ভালো করেছে তাকে অ্যাজ এ মানে গিফট হিসাবে আমি তার বাসায় হচ্ছে ইসে দিতাম, তার বাসায় হচ্ছে ফুড ডেলিভারি দিয়ে আসতাম। এবং রাতে সে মুভি দেখতো, আমরা সবাই মিলে মুভি দেখতাম, সে ফুড ডেলিভারি করতো, সে খাইতো, আমরা দেখতাম। এখন মানুষজন বাকিরা স্যাড হইতো, কিন্তু স্যাড হওয়া চলবে না, বিকজ তাদেরও পারফর্ম করতে হবে, তাদেরকেও আমরা ইসে করতাম, তাদেরকে বলতাম যে তোমরা যদি পারফর্ম করো তোমরা হচ্ছে গিফট পাবা। সো দ্যাটস হাউ মানে এভরিওয়ান ওয়াজ এনগেজড, সবাই পারফর্ম করতেছিল। এবং এটা দেখে আমার খুবই ভালো লাগে। মানে আই গট এ ভেরি ভেরি গ্রেট টিম, যারা এখন সবাই মানে ফরচুনেটলি আমি আর তুহিন ভাই আছে, বাকি সবাই হচ্ছে নতুন। তো পুরান যারা রয়েছে তারা সবাই কেউ দেশের বাইরে চলে গেছে, কেউ বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা প্রত্যেক ঈদে হোক প্রত্যেক পর্বে হোক আমাকে যখন মেসেজ দিয়ে বলে যে হ্যাঁ ওই টাইম গুলো মিস করি, আপনার সাথে বসে যে জিনিসপত্রগুলো শিখেছিলাম বা নিজে শিখেছিলাম, ভাই ক্রেডিটটা আমারই, সেইভাবে বলে ভাই ক্রেডিটটা আমারই, আমি নিজে শিখেছিলাম। বাট সেই নিজে শেখার টার্গেটটা সেটা কিন্তু আপনি দিয়েছিলেন যে আচ্ছা আমার কাছে মনে হতো যে আজকে আমি মুভি দেখতে বসবো সাদমান ভাইয়ের সাথে, আজকে আমরা সবাই মিলে একটা আড্ডা দেবো, আজকে সবাই মিলে একটা গান শুনবো। এই ধরনের জিনিসপত্রগুলো খুব কম অর্গানাইজেশন হয়। এটা বাধ্য করা হতো না কাউকে যে তুমি আসতেই হবে, ভলেন্টিয়ারি ছিল, সবাই এসে পড়তো, 1-2 মিস থাকতো শুরুতে, বাট পরবর্তী সময় সবাই আসতো। So it was a memorable moment for me. So that's it. আমি আর বেশি টানবো না, বাট আমি বললাম যে এটাই হচ্ছে লংগেস্ট অ্যান্সার হবে আমার, because this is the reason I'm still here. This is the reason I love to interact with people. That's it. ধন্যবাদ ভাইয়া আপনার মেমোরেবল জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। যদিও আমরা ইন্টার্ন সময়ে আপনার সাথে ইন্টারাকশনটা তেমন একটা করতে পারি নাই, আমরা আপনার থেকে আপনার কথা শুনেছি হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে আমার সিনিয়র হচ্ছে তুহিন ভাইয়া আমার ফ্যাকাল্টি, তো ভাইয়ের সাথে আপনার কথা শুনতাম, আপনি বিভিন্ন জায়গায় কাজ করেন,
আমি তখন ছিলেন হেড, তখন তুহিন ভাই চলে আসছে, কিন্তু আপনার সাথে ইন্টারাকশনটা তেমন একটা হয় নাই আমাদের সাথে, কিন্তু আপনার কথা শুনতাম। যদি ইন্টারাকশন করতে পারতাম তাহলে হয়তো আমরা আরো মজা করতে পারতাম আপনার সাথে। না, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাআল্লাহ কোনো না কোনো দিন অবশ্যই হবে। আপনার হেড আমার চেয়ে ভালো ইন্টারাকশন করে, সো আমার চেয়ে ভালো পারে তুই। আই ডোন্ট নো, আই থিঙ্ক হি ইজ বেটার দেন মি। আমার কাছে এই জন্যই মনে হয়েছে দ্যাটস ওয়াই আছে ও এখন হেড, হচ্ছে আমি ডিরেক্টর হিসেবে চলে গেছি। তো বাট দেন अगेन আই উড লাভ টু ইন্টারঅ্যাক্ট উইথ ইউ গাইস। ইনশাআল্লাহ কোনো না কোনো দিন এরকম হবে আবার। ইনশাআল্লাহ ভাই আপনার সাথে কোনো সরাসরি দেখা হবে যদি ঢাকায় আসি। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আমার পক্ষ থেকে এতটুকুই ছিল প্রশ্ন। অনেক ধন্যবাদ আমার কোয়েশ্চেনগুলো ভাই সুন্দর করে আনসার দেওয়ার জন্য। তানজিলা আপু, বাকি ফ্লোরটা আপনি নিয়ে। মোস্ট থ্যাংক ওয়েলকাম ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সাদমান ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম তানজিনা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামও তানজিনা আপু? আই মাশাআল্লাহ ভালো। আমার আমার যে হচ্ছে এসেছিল তারও তানজিনা ছিল, সো হি ওয়াজ আ ভেরি গ্রেট পারফর্মার। সো অনেকদিন পরে আরেকজনের নাম দেখলাম তানজিনা, যার সেম নাম। জি আপু বলেন। জি ভাইয়া, আমি তানজিনা আক্তার, এমটি অফ মার্কেটিং এন্ড পিআর এন্ড কো-অ্যাসিস্ট্যান্ট লিডার অফ ফিউচার লিডার্স কমিউনিটি। সো ভাইয়া, আমার প্রথম যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে, যেহেতু আপনি অনেক দিন ধরে ওয়াইসিসির সাথে যুক্ত আছেন, সো আই এম শিওর যে আপনাকে ডিফারেন্ট টাইমে আসলে ডিফারেন্ট সিচুয়েশন, চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়েছে। সো আপনি ওয়াইসিসি তে কি কি চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করেছেন এবং সেটা কিভাবে ওভারকাম করেছেন, এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। Yes, that's a very great question. Um, Challenges হচ্ছে YCC is a platform where diverse background people actually work, and some people are from maybe madrasa background, some people are from English background, some people from Bengali background like me. So তাদের জন্য হচ্ছে তাদের ডিফারেন্ট মাইন্ডসেটস থাকে। সো এই মাইন্ডসেটস গুলো রিড করা ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমি যখন ইন্টার্ন ছিলাম, ইন্টার্ন থাকাকালীন সময়ে আমার আমার জন্য ইন্টার্ন থাকাকালীন সময় আমার চ্যালেঞ্জেস হয় না, বা যখন আমি অ্যাসোসিয়েট থেকে হেড হলাম, আই থিঙ্ক হেড ইজ দ্য পজিশন যেখানে আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস ফেস করবেন। সো হেড থাকাকালীন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জেস ছিল যে আমি যখন হেড হলাম, হেড হওয়ার সাথে সাথে হচ্ছে আমার পুরো একটা নতুন টিম আমার কাছে চলে আসবে, আমরা একসাথে কাজ করবো, একটা নতুন টিম। সো ওই নতুন টিমটা আমি তাদেরকে ঠিক মতো হয়তো বা চিনি না, অনেকজন হচ্ছে বাইরের বাইরের ডিপার্টমেন্টস থেকেও চলে এসেছিল। তো শাফল করা হতো, এখন জানি না এখন শাফল করা হয় কিনা, তখন শাফল করা হতো। সো যখন শাফল করা হলো তখন আমার টিমটা নতুন, আমি নতুন। সো আমি জানি না আমার টিমের স্ট্রেংথ কি, আমার স্ট্রেংথ কি ওরা জানে না, আমরা জানি না যে আমরা সামনে কি করবো। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যে ভিশন না, সরি, কোনো প্ল্যানস না থাকা, কোনো ধরো ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের পিপলদের মধ্যে যখন কোনো ইন্টারাকশন না থাকে এবং হঠাৎ করে একদম ডিরেক্টলি আপনি একটা নতুন টিমের আন্ডারে পড়া। আমি যখন ডাইভার্স একটা টিমের আন্ডারে পড়লাম, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ, এবং ওই ডাইভার্স টিমটাকে এঙ্গেজ রাখা সেটা আর একটা চ্যালেঞ্জ। তো এটার অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি। একটা অ্যান্সার ছিল যে আমরা একসাথে কাজকর্ম করতাম, আমরা হচ্ছে একসাথে সেলিব্রেট করতাম। তো এটা একটা মানে ওয়ে টু এঙ্গেজ পিপল, এবং হচ্ছে এইভাবে করে আমরা এঙ্গেজমেন্ট বাড়াতাম। তার পাশাপাশি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের রিসোর্স খুব কম ছিল। অ্যাজ ইন আমাদের গ্রাফিক্স ডিজাইনের অবস্থা, আই ডোন্ট নো এখন কি অবস্থা। আমাদের এমপিআর কোনো গ্রাফিক্স ডিজাইনার ছিল না, গ্রাফিক্স ডিজাইনার একটা ডিপার্টমেন্টই ছিল। সো ওই ওনারাই কাজকর্ম করতো। সো তখন ওইখানে একটু ল্যাকিং ছিল, শর্টেজ ছিল, এবং আমি যে ধরনের ডিজাইন পছন্দ করি ওই ধরনের ডিজাইন ওরা আবার ডেলিভার করতে পারতো না, এবং ওরা যে ধরনের ডিজাইন ডেলিভার করতো সেই ধরনের ডিজাইন আবার আমরা পছন্দ করতাম না, আমার টিমও পছন্দ করতাম না। তো আমরা কি করলাম যে আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের নিজের স্কিল বাড়াবো। ওদের সাথে আমার সাথে আমার টিমসের মানে একটা এমনই বন্ডিংস ছিল
যে আমি ওদেরকে চরম লেভেলে রেসপেক্ট করতাম, ওরাও আমাকে চরম লেভেলে রেসপেক্ট করতো। তো রেসপেক্টের জায়গা থেকে আমরা অলওয়েজ চেষ্টা করতাম অ্যাজ এ টিম হিসাবে খেলা। সো যখনই কোনো ডিপার্টমেন্টের কাজ হতো, ডিপার্টমেন্টে একজনকে কোনো কিছু বলা হয়েছে বা একজনকে কোনো কিছু ইস্যু করা হয়েছে, উই ট্রাই টু ডিফেন্ড দ্যাট পারসন। কিভাবে করে ডিফেন্ড করতাম যে ঠিক আছে আমাদের এই জায়গাটা ভুল আছে ভাই, আমরা এই জিনিসটা আর একটু বেটার ওয়েতে আমরা করবো, কিভাবে করবো প্ল্যানটাও বলে দিতাম। এখন তো হচ্ছে ওরা প্ল্যান করলো যে আমাদের যেহেতু গ্রাফিক্স ডিজাইন ইজ আ ইস্যু, তো হচ্ছে আমরা নিজেদের মধ্যে কোনো একটা মানে বিল্ড করব, ডিজাইনার বিল্ড করব। আমি তো একজন ছিলাম, আমরা বেসিক পড়তাম, আমি যে বেসিক পড়তাম সেই বেসিকটা আমি আমার টিমসকে শিখাই দিলাম যে তুমি এটা হচ্ছে বেসিক, একটা ইলাস্ট্রেটর দিয়ে তুমি একটা সুন্দর মতো বেসিক দিয়ে কাজকর্মগুলো করতে পারো। সরি, তখন ইলাস্ট্রেটর দিয়ে আমি ডিজাইন করতাম, তখন পাওয়ার পয়েন্ট দিয়ে করতাম। ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা শুরু করে আমি যখন ম্যারিকোতে যাই তখন হচ্ছে আমি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করা শুরু করি। সো মুভিং অন, আমি যখন তো হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে ডিজাইন করতে আমি শিখালাম। তো ওরাও হচ্ছে শিখলো, শেখার পরে হচ্ছে ওরা নিজেরা প্র্যাকটিস করতো। প্র্যাকটিস করতে করতে এমন দুই একজন থাকলো যে দুই একজন আসলে এত মানে এক্সট্রিম লেভেলের ডিজাইনার হয়ে গেল যে আই রিয়েলি লাভড ইট, মানে তাদের ডিজাইন আমার থেকে ভালো হওয়া শুরু করলো। এবং আমাদের যে শর্টেজ ছিল সেই শর্টেজটা আসলে মিটিগেট হয়ে গেল। আমরা তখন কারো উপর ডিপেন্ডেন্ট হলাম না, আমরা নিজেরা ডিজাইন করা শুরু করলাম এবং হচ্ছে আমাদের এই যে ডিজাইনিং কোয়ালিটি এটা ইমপ্রুভ হলো। তা আমাদের একটা মোটো ছিল যে আমরা ডিজাইনিং পারি, আমরা কি বাকিদেরকে শিখতে সুযোগ দিব না? আমাদের মধ্যে থেকে যারা ডিজাইন করতো তারা আবার গ্রাফিক্স ডিজাইনিং ডিপার্টমেন্টে যারা ছিল তাদেরকে শেখায়, মানে তাদেরকে কিছু না কিছু শেখাতো। তো তাদেরকে শেখানোর ফলে যেটা হতো যে তারাও এম্পাওয়ার্ড হইলো, আমার ডিপার্টমেন্টও এম্পাওয়ার্ড হইলো, দুইটা ডিপার্টমেন্টকে একসাথে হচ্ছে এম্পাওয়ার্ড হলো এবং ইভেনচুয়ালি আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা মিটিগেট হয়ে গেল। সো এইটা ছিল চ্যালেঞ্জ, এই দুইটা ছিল আমাদের চ্যালেঞ্জেস যে ডিফারেন্ট পার্সপেক্টিভের মানুষ ছিল আমাদের টাইমে এবং ডিফারেন্ট পার্সপেক্টিভের মানুষ থাকার ফলে ডিফারেন্ট ধরনের থিওরিজ ডিসকাশন হতো। এট দ্য সেম টাইম হচ্ছে আমাদের কিছু রিসোর্সেস গ্যাপ ছিল, সো রিসোর্সেস গুলো আমরা বিল্ড করি নিজে থেকে এবং বিল্ড করে আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাই। দ্যাট ওয়াজ দ্য থিং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে টিম ওয়ার্কের যে ইম্পর্টেন্সটা যেটা আপনি বলছিলেন সেটা আফটার জয়নিং অ্যাজ এমটি আমিও অনেক বেশি রিয়েলাইজ করতে পেরেছি এবং অলওয়েজ চেষ্টা করেছি যেন এই স্কিলটা আমার মধ্যেও বিল্ড হয়। সো আপনার কথাগুলোর সাথে আসলে আমি রিলেট করতে পারছিলাম দ্য ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক। সো থ্যাংক ইউ ভাইয়া শেয়ার করার জন্য। ভাইয়া আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাবাউট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। সো আপনার প্রথম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি ছিল এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কেন বৃদ্ধি করা দরকার বলে আপনি মনে করেন? আরেকবার বলবেন আপু যে আপনি কি জিজ্ঞেস করলেন এটা যে হচ্ছে আমার প্রথম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি ছিল এটা জিজ্ঞেস করলেন? জি ভাইয়া, প্রথম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি ছিল এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কেন বৃদ্ধি করা দরকার বলে আপনি মনে করেন? আচ্ছা, হ্যাঁ, প্রথম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি স্কুল লাইফে ডিবেটিং ছিল আমার। স্কুল লাইফে ডিবেটিং ছিল আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ফার্স্ট থিং। তো কেন আমার কাছে মনে হয় যে এক্সট্রা কারিকুলার ডিবেটিংটা ইমপ্রুভ করা উচিত কিংবা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেন করা উচিত, রিজন হচ্ছে আমি একজন ইন্ট্রোভার্টেড মানুষ ছিলাম, এখন হয়তো আমার মানুষজন কেউ বিশ্বাস করে না, I don't know কেন করে না, বাট স্টিল আই থিঙ্ক আই অ্যাম অ্যান ইন্ট্রোভার্টেড পারসন। তো আমি জাস্ট পড়ালেখা করতাম আর হচ্ছে টুকটাক খেলাধুলা করতাম অ্যান্ড এই তো দ্যাটস ইট। এরপর হচ্ছে বাসায় চলে আসতাম। আমার স্কুলটা মোটামুটি ওইভাবেই কেটে যেত বা হচ্ছে কেটে যাওয়া শুরু করেছিল। তারপরে আই রিয়েলাইজ যে কিছু মানুষজন আমাদের স্কুলের তারা দেখি তাদেরকে এসে দেখি খুবই করতালি দিয়ে সবাই প্রিন্সিপাল সবাই দেখি করতালি দিয়ে সবাই তাদেরকে অভ্যর্থনা দিত। আমার কাছে মানে যে আমার একটা খারাপ গুণ যে কাউকে যদি আমি কোনো কিছু দেখি যে কেউ একটা কিছু অ্যাচিভ করেছে, আই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট ইজ ওয়েল, আমাকে ওইটা অ্যাচিভ করতে হবে। সো আমি যখন দেখলাম যে এরকম মানুষজন হচ্ছে ডিবেটিং করলে এরকম অভ্যর্থনা পাওয়া যায়,
তো তখন হচ্ছে আমি ট্রাই করলাম যে আমার ডিবেটিং করা উচিত। তো আমার ডিবেটিং করা উচিত, তো আমি কি করলাম যে আমি নাম লেখালাম। নাম লেখানোর পরে হচ্ছে আমার স্কুলের যারা ডিবেটার ছিল তারা মোটামুটি বেশ ভালোই ছিল, এবং আমি তখন কথা বলতে পারতাম না খুব একটা বেশি ভালোভাবে, এবং হচ্ছে মানে ওই যে যুক্তি খণ্ডন বলে, তারপরে হচ্ছে মানুষজনের কাউন্টার পয়েন্ট বলে, এই ধরনের জিনিসপত্রগুলো আসলে আমি পরিচিত না। আমি খালি পড়াশোনা পারি, মানে একটা তখন তো সৃজনশীল ছিল, সৃজনশীল লেখা এতটুকুই আমার কাজ। So that's the only thing I could do. তো যেটা হলো সেটা হচ্ছে যে আমি যখন দেখলাম আমি নাম লেখালাম, আমি নাম লেখানোর পর ফার্স্টে আমার ইন্টারভিউ নিলাম। আমার ইন্টারভিউ এর সময় আছে, আমার ইন্টারভিউটা হচ্ছে একটা ম্যাডাম এবং একটা স্যার নিয়েছিল। আমাকে একটা ইমপ্রম্পটু একটা ডিবেটিং সামথিং কিছু একটা বলতে বলেছিল। আমি আমার একটা টোনালিটি বলে একটা কথা আছে যে আপনি কখন খুব এক্সাইটেড হয়ে কথা বলবেন, যে বলতেছেন যে টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট দিস থিং, তারপরে কখন আপনি একটু টোন কমাই দিয়ে তারপর হচ্ছে দুঃখের টোনে কথা বলছে, এই ধরনের জিনিসপত্র আমি পারতাম জানতাম না। এবং এট দ্য সেম টাইম কখন আপনাকে কোন জিনিসটা বলতে হবে সেটা আমি পারতাম না। আমার শব্দ চয়ন, আমার থিঙ্কিং এবিলিটি এগুলো ওই লেভেলের ছিল না। তা আমাকে দেখে লিটারালি আসলে বলেছিল যে আসলে একে দিয়ে হবে না। সো নেক্সট অডিশন ছিল আমার 2 মাস পর। সো ফার্স্ট অডিশন হচ্ছে একটা ডিবেটিং অডিশন চলে গেল, নেক্সট অডিশন হচ্ছে 2 মাস পর ছিল। এখন 1 মাস পরে নেক্সট অডিশন ছিল। অডিশনে আমি হচ্ছে আমি যখন হিউমিলেটেড হয়ে এই ওয়ার্ডটা ইউজ করবো, আমি হিউমিলেটেড হয়ে যখন বের হয়ে আসলাম, তখন আমার কাছে মনে হলো যে লাইফে আমি কি করতেছি, খালি পড়ালেখাই করতেছি। পড়ালেখা করে হচ্ছে খুব একটা বেশি ভালো করতেছিলাম, আই ওয়াজ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, আমি খুব একটা বেশি ভালো করতেছি এমন না। তো তো পরে হচ্ছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আই হ্যাভ টু ডু সামথিং। তো আস্তে আস্তে প্রতিনিয়ত আমি কি করা শুরু করলাম, আমি পাগলের মতো হচ্ছে আয়নায় দাঁড়িয়ে কথা বলা শুরু করলাম। মানুষজন আমার পাগল বলা শুরু করলো, বাট হচ্ছে আমার কিছু করার নেই, বিকজ হচ্ছে আমার ওইভাবে কারোর সামনে যে বা কারোর সাথে কথা বলাটা আমি কমফোর্টেবল ফিল করতাম না। সো আমি আয়নায় দাঁড়িয়ে কথা বলা শুরু করলাম। তো হচ্ছে আমি 1 বার 2 বার 3 বার এরকম, মানে উইদাউট এনি টপিক, মানে আমার যখন যা মন চায় তখন তাই বলা শুরু করতাম। মানে আমি আগে যদি বলতাম, আমি আগে এরকম কথা বলতে পারতাম না। আমি একটা কথার মাঝখানে আমি 5-6 বার আটকাই যেতাম। ধরুন আমি এখন কথা বলতেছি, কথা বলার মাঝখান দিয়ে আবার পজ নিলাম, পজ নিয়ে 5-6 মিনিট আবার কথা বলবো, মানে আমার মাথায় আসতো না এই লাইনটার পরে আমি এই লাইন কি বলবো। সো পরে সামহাও আমি এরকম প্র্যাকটিস করতে 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 এবং যারা রেগুলারলি ডিবেট করতো তাদের সাথে একটু কমিউনিকেট করলাম যে আপনারা কি করেন, তাদের কাছ থেকে কিছু আইডিয়াস নিলাম। এরকম আইডিয়াস নেওয়ার পরে নিজে একটু প্র্যাকটিস করলাম, এন্ড দেন 1 মাস পরে আমার অডিশন আবার হলো। অডিশন হওয়ার পরে তারপরে হচ্ছে যখন আমি অডিশন দিলাম, আই ওয়াজ ভেরি ডিফারেন্ট গাই। মানুষজন বলা বলে শুরু করে, মানে ফার্স্ট আসার পরে তো মানুষজন বলে স্যার সেম পাবলিক আবার আসছে। তো আবার হচ্ছে আমি যখন মানে জাস্ট started speaking, মানে everyone was astonished and everyone is saying যে মানে এটা কিভাবে সম্ভব। তো পরে হচ্ছে I got selected এবং হচ্ছে আলহামদুলিল্লাহ তার পরবর্তী মানে শুরু করে টানা আমরা 13টা ডিবেট জিতছি পুরো ন্যাশনাল লেভেলে। আমি এবং আমার টিম, আমাকে একদম ডিরেক্ট টিমে ইনক্লুড করা হয়, 3 জনের টিম ছিল। আমি হচ্ছে কখনো আমি ক্যাপ্টেন ছিলাম, কখনো ভাইস ক্যাপ্টেন ছিলাম ডিবেটিং এ। সো তখন হচ্ছে এরকম আমরা টানা 13টা জিতি। এখন আমি ইম্পর্টেন্সের কথায় আসি যে আমি যদি শুধুমাত্র ওইটাই করতাম, খালি পড়ালেখাই করতাম, আবার এট দ্য সেম টাইম আমি হচ্ছে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি ডিবেটিং করার পরই আমি দেখলাম যে আমাদের স্কুলে আপনার ইস্যু হইতো, ক্রিকেট ফুটবল এগুলো হতো। সো আমার ক্রিকেটটা আমার খুব টানে। সো আমি একটা মানুষ ক্রিকেট খেলি নাই কখনো, পারি না, আমার দেখলেও মনে হয় না। সো আমি হচ্ছে ওই ক্রিকেটটাও আমি যখন দেখলাম যে মানুষজন ক্রিকেট খেলা পারে, তা আমারও খেলতে হবে, আমি ওটা ক্রিকেট খেলবো। সো আমি ওই ক্রিকেট খেলা শুরু করলাম, দেন হচ্ছে ক্রিকেটও খেললাম, ক্রিকেটও মোটামুটি ভালো রান করা শুরু করলাম, ব্যাটসম্যান ছিলাম। তো মোটামুটি আমরা ওইখানে হচ্ছে একটা ট্রফি ছিল আমাদের, বাকি প্রথম সিজনে হেরেছিলাম, পরের সিজনে আমাদের একটা ট্রফি ছিল। আচ্ছা, মোদ্দা কথা এখন সেটা হচ্ছে যে আমি
যদি শুধুমাত্র পড়াশোনা করে যেতাম বা পড়াশোনা করে আমি ফর এক্সাম্পল আমি হয়তো বা 2-3 রোল বা 3-4 রোলের দিকে আসতাম বা যাই আসতাম, লাভ কি হইতো, একটা পড়ালেখার সাইডে থাকতো। আমি আজকে আপনাদের সাথে বসে যে এতক্ষণ যাবত আপনারা বোর ফিল করতেছেন, আমি টানা কথা বলতে পারতাম না, এটা প্রথম দিক। সেকেন্ড থেকে আমার কোনো ভয় লাগে না এখন কোনো স্টেজে ওটা কথা বলা, কারোর সামনে কথা বলা, whether I have to speak in English or বাংলা, it doesn't matter আমার কাছে। তো এই ধরনের জিনিসপত্র নিয়ে আগে প্রচন্ড রকমের টেনশনে পড়তাম, তো এইগুলো টেনশন হয় না প্রথম দিন, যে কনফিডেন্স। সেকেন্ড হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট ইন স্পিকিং। থার্ড হচ্ছে আপনার এজিলিটি, এই জিনিসটা বাড়ায় তোলে, যে আপনি মোর এজাইল পার্সন হয়ে ওঠেন। আপনার আগে যে পরিমাণ এজিলিটি ছিল তার চেয়ে বেশি এজিলিটি আপনার বাড়ে। তারপরে হচ্ছে আপনার এই যে যখন ডিবেট করতাম তখন আমার তো শুধুমাত্র বুকিশ না, বুকিশের বাইরেও আমার নলেজ গেইন করতে হতো। সো বাইরে হচ্ছে ইন্টারন্যাশনালি কি হচ্ছে, ন্যাশনালি কি হচ্ছে, গভর্নমেন্টের পলিসি কি চেঞ্জেস আনলো, বা হচ্ছে লেবার রিলেশনসে কোন ধরনের কি হচ্ছে, এই সমস্ত কিছু আমার কিন্তু স্কুল লেভেলে আমার অর্জন হয়ে গেছিল। এই ধরনের জিনিসপত্রগুলো যদি আমি অর্জন করতে চাই, আমার যদি ক্রিয়েটিভিটি বাড়াতে চাই, আমার যদি এজিলিটি বাড়াতে চাই, আমার যদি মানে দক্ষতা বাড়াতে চাই স্পিকিং, তারপরে হচ্ছে আমার লিডারশিপ বলেন, এই ধরনের দক্ষতা, তো ডেফিনেটলি you have to do the extracurricular activities, otherwise it's impossible to grow those skills. এবং অনেকেই আমি এখন স্কুল স্টুডেন্টদের প্যারেন্টসদের দেখি, আমি আসলে ফরচুনেট ছিলাম যে আমার প্যারেন্টসরা কখনো আমাকে খেলতে নিষেধ করে নাই, আমার প্যারেন্টসরা মানে ক্রিকেট খেলতে নিষেধ করে নাই, আমার প্যারেন্টসরা কখনো বলে নাই যে তুমি ডিবেট করতে পারবে না। তো কিন্তু এখনকার যারা প্যারেন্টস থাকে তাদের অনেকেই দেখি যে আমরা, তারা ক্রিকেট খেলতে যাচ্ছে, ফুটবল খেলতে যাচ্ছে, তাদেরকে নিষেধ করছে, বাট এটা আসলে করা উচিত না। সো ডেফিনেটলি এগুলো ইমপ্রুভ করে, আপনার ব্রেইনটাকে ইমপ্রুভ করে ওভারঅল। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আসলে আমিও অ্যাজ এ পারসন খুবই ইন্ট্রোভার্ট একজন সো আপনার ওই প্রথম কথাগুলোর সাথে আমি আসলে খুবই রিলেট করতে পারছি নিজেকে, যে কথা বলা বা মানুষের সামনে অনেক নার্ভাস হয়ে যাওয়া। তো এখন যখন আমি এমটি যখন আমি মেইন কন্ডাক্ট করি ইন্টারভিউ, তো এটা আসলে নিজে সারপ্রাইজিংলি মাঝে মাঝে যে কিভাবে আস্তে আস্তে আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে একটা নতুন একটা এরিয়াতে নতুন একটা স্কিল বিল্ড করছি। So thank you so much Bhaiya for sharing your experience. It is very inspiring. ভাই আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াইসিসি তে এসে আপনি কি ধরনের লিডারশিপ স্কিল এবং নেটওয়ার্কিং স্কিলটা শিখতে পেরেছেন? লিডারশিপ স্কিলস এন্ড আরেকটা কি বলে নেব? নেটওয়ার্কিং স্কিলস। নেটওয়ার্কিং স্কিলস, আচ্ছা। লিডারশিপ ইজ অলরেডি অ্যানসার্ড, যেটা হচ্ছে আমি বললাম যে যখন একটা ডিপার্টমেন্ট দেওয়া হয়, ওই ডিপার্টমেন্টের বিভিন্ন পার্সপেক্টিভের লোক থাকে, ওই মানুষজনকে একসাথে নিয়ে কাজ করে কিভাবে এনগেজ রেখে বড় বড় ইভেন্টসে অর্গানাইজ করা এবং হচ্ছে ওগুলোকে এক্সিকিউট করা, এই জিনিসপত্রগুলো আসলে শুধুমাত্র আপনি একটা হেড পজিশনে থাকলে কিংবা ডাজন্ট ম্যাটার আপনি কোন পজিশনে থাকেন, আপনাকে যখন আপনি যখন নিজে অথরিটি নিয়ে কাজ করবেন তখন ডেফিনেটলি ইউ উইল আর্ন দোজ স্কিলস, এবং এটা আমি ওয়াইসিসির কাছ থেকে শিখতে পেরেছি। সেকেন্ড অফ অল, ওয়াইসিসি তে নেটওয়ার্কিং যেটা বলবো, যে ওয়াইসিসি তে দেখবেন ক্যারিয়ার টক বলে একটা উইং আছে। ওই ক্যারিয়ার টকটা একটা সময় হচ্ছে আমি একদম শুরু থেকেই আসলে ক্যারিয়ার টকের সাথে ইনভলভ ছিলাম। ইন্টার্ন যখন ছিলাম তখনও, ইন্টার্ন থেকে অ্যাসোসিয়েট হলাম তখনও, অ্যাসোসিয়েট থেকে হেড হলাম তখন, তো আসলে সবগুলো উইংই দেখা লাগে। সো ক্যারিয়ার টকও একটা উইং। তো ওইখানে যেটা করতাম যে আমার ইনভিটেশন পাঠানো লাগতো, তো আমার যারা মানে টিমস তারাও তো ইনভিটেশন পাঠাচ্ছিল এবং আমি নিজেও একটা ইনভিটেশন পাঠাবো। একটা ইনভিটেশন কিভাবে লিখতে হয়, কিভাবে পাঠাতে হয়, তারপরে হচ্ছে কিভাবে করে মানুষজনকে আসলে ইনভাইট করে নিয়ে আসতে হয়, সেই জিনিসপত্রগুলো কিন্তু আমি একদম একদম থরলি শিখতে পেরেছি। তো এটা কিভাবে সম্ভব হয়েছে, বেসিকটা তো অবশ্যই আমি ওয়াইসিসির কাছ থেকে শিখেছি, পরবর্তী সময়ে আমার বিভিন্ন জায়গায় কাজ করে আমার ইমপ্রুভ হয়েছে। সো বেসিক লেভেলের এই যে ইন্টারাকশন, কাউকে কনভিন্স করা, তো যখন আপনি কথা বলছেন, যখন আপনি মেসেজ দিচ্ছেন, কিভাবে করে মেসেজ দিচ্ছেন, এগুলো শিখছেন এবং
প্রপার ওয়েতে দিচ্ছেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। তখন অপর পার্সন, ফর এক্সাম্পল আমি ডন সামদানি ভাইয়ের সাথে হচ্ছে আমার কথা বলা হয়েছিল। সো সামদানি ভাই আমাকে চেনে, তো এইখানে হচ্ছে আমি কিভাবে তার সাথে আমার ইন্টারাকশন হয়েছিল, যে ডেফিনেটলি একটা মেসেজ দিলেই আমার হয়ে যাবে না, ডেফিনেটলি না। একদিন কথা বললে হয়ে যাবে না, 2 দিন কথা বললে হয়ে যাবে না, আমি একটা ক্যারিয়ার টপ দিয়ে হয়ে যাবে না। যখন ইউ আর কনস্ট্যান্টলি communicating with him on different events, on different purposes, definitely he will recognize. So YC ওই ব্রিজটা দিয়েছিল যে হচ্ছে কিভাবে করে কমিউনিকেট করতে হয়, এবং তারপরে ওটাকে আস্তে আস্তে আমি আমার ইমপ্রুভমেন্ট যেটা বলে সেটা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করে করা হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমার নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াইসিসি তে এত বছর ধরে আপনি যখন কাজ করছেন, সো আপনার যে এক্সপিরিয়েন্স গুলো এবং যে স্কিলস গুলো আপনি শিখতে পেরেছেন এখান থেকে, সেটা দিয়ে আপনি ভবিষ্যতে কি কি করতে চান সেই সম্পর্কে আমাদের সাথে কিছু শেয়ার করবেন। আরেকবার একটু বলবেন আপু, আমি না বুঝতে পারিনি আপনার জি কথা। জি শিওর ভাইয়া, আমি আবার বলছি। যেটা আমি যেটা জিজ্ঞেস করছি, যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে ওয়াইসিসি থেকে যে স্কিল গুলো আপনি শিখতে পেরেছেন এবং আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি ভবিষ্যতে সেটাকে কিভাবে কাজে লাগাতে চান সে সম্পর্কে আমাদের কাছে শেয়ার করবেন। আচ্ছা, ওয়াইসিসি তে স্কিলস আপনি ডেফিনেটলি আপনি পুরো একদম ক্যাটার করে দিবেন আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত, যে এই স্কিলসটা আপনার শিখতে হবে বা এই স্কিলসটা আপনি একদম অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন, এগুলো আপনাকে দিবে না। তো ওয়াইএসএসি আপনাকে বেসিকটা শিখিয়ে দেবে। সো আমার ক্ষেত্রেও সেম আমি ইন্টার্ন যখন ছিলাম তখন আমি বেসিকটা শিখতে পেরেছিলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের, প্রতিটা ডিপার্টমেন্টের বেসিক শিখেছিলাম। ওই একটু আগে বলছিলাম যে আমার আসলে প্রত্যেকটা, এখন তো 7টা ডিপার্টমেন্ট, তো 7টা ডিপার্টমেন্ট আগে মার্চ ছিল, এখন হচ্ছে মার্চ নাই, এখন হচ্ছে আলাদা আলাদা। তো 7টা ডিপার্টমেন্টে মনে করেন আগে 4টা ছিল বা 5টা ছিল এরকম, তো এখন 7টা ডিপার্টমেন্ট হয়েছে। এই 7টা ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স আমার আছে, 7টা ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্সে আমি একদম 100% আমি বলতে পারি যে পুরো এক্সপিরিয়েন্সটা আমার রয়েছে, যে অপারেশনস, গ্রাফিক্স, তারপর মার্কেটিং, কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া, আর পুরোটা ডিপার্টমেন্টের এগুলা কাজকর্মগুলো বেসিক লেভেলে শিখতে পেরেছি। সেগুলো শেখার ফলে কি হয়েছিল যে আসলে আমি বেসিকটা আমি ইমপ্রুভ করার একটা তাগিদ পেয়েছিলাম, যে আমি আসলে পারি, আমি যদি চেষ্টা করি আমি তাহলে যে বেসিক যেটা শিখেছি আমি ডেফিনেটলি আমি এটাকে ইমপ্রুভ করতে পারবো। এবং ইমপ্রুভ করার জন্য ডেফিনেটলি ইউটিউব ইজ দ্য রাইট থিং। আপনি ইউটিউবে সার্চ দিবেন যে কোনো কিছু আপনার ডেফিনেটলি চলে আসবে। তো আমি ইউটিউবে সার্চ দিতাম এবং ইউটিউব থেকে শিখতাম স্কিলসগুলো। সো এই বেসিকটা আমাকে ধরায় দেওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওয়াইসিসি ভূমিকা পালন করেছে। আর অ্যাডভান্সের ক্ষেত্রে আপনি নিজে নিজে যখন এক্সপেরিমেন্ট করবেন, even as a head I experimented in different kinds of things. Like আমি as a head আমি এক্সপেরিমেন্ট করেছি যে আমার আইডিয়াটি কি কাজে লাগে কিনা। আমি as a head আমি এক্সপেরিমেন্ট করেছি যে আমি আসলে কতটুকু আমি রেগুলারলি ফিডব্যাক নিতাম, কিভাবে ফিডব্যাক নিতাম, অ্যানোনিমাস ফিডব্যাক নিতাম when I was a head। আমি আমার সাথে যারা সাবঅর্ডিনেটস কাজ করতো তাদের থেকে শুরু করে আমি ইন্টার্নশিপ আমার আলাদা একটা ফিডব্যাক সেকশন ছিল। মানে অপারেশনসটা ডেফিনেটলি একটা ফিডব্যাক নেয়, আমি নিজের থেকে একটা ফিডব্যাক নিতাম। কেন নিতাম? রিজন হচ্ছে যে আমি আমার ইমপ্রুভমেন্টের জন্য নিতাম। আমি এখানে কারো নাম লিখতে নিষেধ করতাম, কারো হচ্ছে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস দিতে নিষেধ করতাম, জাস্ট বলতাম যে ফর্মটা ফিল আপ করার জন্য। এখন ওই ফর্ম যেহেতু তার নাম দেওয়া লাগতো না, তার কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া লাগতো না, সে ফর্মটা ফিল আপ করে ফেলতে পারতো। আমি আমার ক্রিটিক্যাল ইস্যুসগুলো আমি বুঝতে পারতাম, আমাকে রিড করতে বলতাম যে আমার কোন কোন জায়গায় ইস্যুস আছে, এবং আমি প্রত্যেকটা রেসপন্স আমি পড়তাম যে আমার রেসপন্সে কি লেখা। যেটা ভালো লেগেছে যে ইউ আর গ্রেট হ্যান ত্যান এগুলো লিখেছে, আমি ওটা পড়তাম না, আমি জানতাম যে আচ্ছা ঠিক আছে ভালো ভালো বলেছে। যখন দেখতাম যে ইউ নিড টু ইমপ্রুভ অন দিস পার্ট, এই ধরনের কথা লেখা, তখন আমি এটা পড়তাম এবং আমার এত ভালো লাগতো যে ঠিক আছে এই পার্সেন্ট আমার ভালো চাই বলে আমাকে আমার জন্য একটা ফিডব্যাক লিখছে। এইভাবে করে আমি আমার ভুল ত্রুটিগুলো অ্যাজ এ হেড আমি পুরোটা হচ্ছে সেরেছিলাম। এবং তারপরে হচ্ছে এই যে বেসিকটা শেখা এবং আমার ভুল ত্রুটিগুলা শুধরানো এবং এক্সপেরিমেন্ট করা, আমি রেগুলারলি ওয়াইসিসি এক্সপেরিমেন্ট করতাম আমার যে কোনো ধরনের জিনিসপত্র, আমার আইডিয়া, আমার
আমার ডিফারেন্ট স্ট্র্যাটেজি। সো যেগুলো হতো আমি ওটাকে লিখে রাখতাম, যেগুলো এগুলো প্রুভেন, যেগুলো হতো না সেগুলো কোথায় প্রবলেম আমি ফিডব্যাক নিতাম অ্যানোনিমাস, এবং ওখান থেকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতাম। দ্যাটস হাউ ইট অ্যাকচুয়ালি ইমপ্রুভড। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার ইনসাইটস গুলো এবং এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাইয়া আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমি লাস্ট একটা কোয়েশ্চেন করব আপনাকে। সেটা হচ্ছে আমাদের ফিউচার লিডার্স কমিউনিটি সম্পর্কে আপনার ফিডব্যাক বা ভিউজ যদি থাকে আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, ফিউচার লিডার্স এর আই ডোন্ট নো, এই ভিজুয়ালসটার কথা যদি বলি, আমি এক্সপেক্ট করব যে আমার যে ভিজুয়ালসটা হচ্ছে দিচ্ছেন বা আমারই হোক বা যাই হোক, তার জার্নিটা আপনি একটা ইসে দিয়ে দেখাতে পারেন, কিন্তু একটা রোড ম্যাপ, রোড দিয়ে দেখাতে পারেন। এখন আপনারা যে রোডটা ইউজ করেন, অনেক সময় আমি ইন্টার্নশিপের সময় দেখেছিলাম, তো ওই রোডটা অনেকটা স্নেকস এর রোডের মতো মনে হচ্ছে। একদম ব্লেটেন্ট আমি ফিডব্যাক দিচ্ছি, আমি আসলে এভাবে দিতে পছন্দ করি, আপনাদের হচ্ছে হেড একটু ডিফারেন্ট ওয়েতে দেয়। তো রাদার ওটাকে হচ্ছে আমরা যদি একটা রোড ম্যাপের মতো করে একটা বানানোর চেষ্টা করতাম, তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। সেম গোস ফর ফিউচার লিডার্স। ওইখানে আমরা যে পোস্ট গুলো দিচ্ছি, ওখানে একজনের পিকচার থাকতে একটা কোড থাকছে, রাদার তার কবে শুরু করেছিল সেটার একটা জানিয়ে দিলাম, অথবা কবে শুরু করেছিল তার একটা মনে নেই, সে হয়তো বা বললো যে সে কতদিন ছিল অ্যাজ এন ইন্টার্ন, কতদিন ছিল অ্যাজ এ অ্যাসোসিয়েট, কতদিন ছিল অ্যাজ এ হেড, কতদিন ছিল অ্যাজ এ ডিরেক্টর। এই ধরনের জিনিসপত্রগুলো আমি পাশাপাশি ইয়ার্স লিখে দিলাম, যে 2 years, 1 year এভাবে লিখে দিলাম। তাহলে হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর দেখায়, এবং তার পিকচারও থাকলো, একটা রোডও থাকলো, and that's how you are portraying that. এইটা হচ্ছে একটা ভিজুয়াল সাইডস এর এন্ড অ্যাট্রাকটিভ সাইডস এর একটা স্ট্র্যাটেজি, যেটা আসলে আমার কাছে মনে হয় যে অ্যাজ আ লিঙ্কডইন প্রফেশনাল আমি হচ্ছে এই জায়গায় এই জিনিসগুলো দেখি আর কি, এইভাবে করে দিলে মনে হয় বেটার হবে। আরেকটা হচ্ছে যে আপনারা ফিউচার লিডার্স লিগে, ফিউচার লিডার্স এর যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে বিভিন্ন মানুষের পোস্ট ডেফিনেটলি দিচ্ছেন। তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ইসে দিচ্ছেন, মানে এক্সপিরিয়েন্সের শেয়ার করছেন। তারপরে আপনারা ইসে করছেন, কি বলে, ডিফারেন্ট স্ট্র্যাটেজি শেয়ার করছেন, ডিফারেন্ট মানুষের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। এর পাশাপাশি আমার কাছে মনে হয় যে আরো কিছু শেয়ার, কোটেশন এগুলো তো ডেফিনেটলি থাকবে, কিন্তু তার পাশাপাশি সেটাও শেয়ার করা উচিত। লাইক একটা ফর এক্সাম্পল বিল গেটস, অথবা বিল গেটস না, মার্ক জাকারবার্গের লিডারশিপে কোন কোন কোয়ালিটিস গুলো ওনার কাছে আছে, বা হচ্ছে উনি অ্যাজ এ লিডার সে কোন কোন জিনিসপত্রগুলো ফলো করে। সো এই ধরনের জিনিসপত্রগুলো আপনারা যদি কিউরেট করে এখানে পেস্ট করেন, তাহলে আই থিঙ্ক ইট উইল বি মোর বেনিফিশিয়াল দেন হচ্ছে জাস্ট একটা কোটেশন এন্ড হচ্ছে কি বেনিফিটস হবে, সাতটা একটা বেনিফিটস এর এরকম জিনিসপত্র দেওয়ার, বুঝছেন। এর থেকে বেটার হচ্ছে আপনি একটা ডিরেক্ট একটা মানুষ ধরেন, ওনার সম্পর্কে রিসার্চ করেন, যে যেমন মার্ক জাকারবার্গ কি হচ্ছে হ্যান্ডস ফ্রি লিডার, autocratic leader, or what type of leader he is, what sort of strategies actually he follows. So এই ধরনের জিনিসপত্রগুলো যদি আপনি দেন, তাহলে এটা বরং আরো ভালো ইফেক্ট হবে। আপনারা কমিউনিকেশন স্কিলস নিয়ে বলছেন, স্টার্টআপ নিয়ে বলছেন, আপনারা বলছেন যে অনলাইন প্রাইভেসি, অফলাইন প্রাইভেসি, 6 steps, hand steps, 10 steps, but actually who cares? না, এর চেয়ে তো বরং হচ্ছে rather if you are focusing on a specific thing, আপনারা যদি স্পেসিফিক থিং, হ্যাঁ শর্টার ভার্সনের জন্য ডেফিনেটলি কিছু কিছু গ্রাফিক্স আপনারা করে ওভাবে দিবেন, ইনফোগ্রাফিক্স যেগুলো থাকে। বাট যখন ইউ আর রাইটিং এ লং ক্যাপশন, a very long caption, and then you are expecting everyone will read it, then definitely no one will read it. Rather, if you concise it, or something pretty interesting which is not explored yet আমার কোনো হচ্ছে গ্রুপসে বা কোনো ধরনের কমিউনিটিতে, তাহলে ওটা বেটার হয়। আর রিসেন্ট এই দুটো ফিডব্যাক। আর রিসেন্ট তো হচ্ছে আপনারা যে পোস্টগুলো দিচ্ছেন ডেফিনেটলি এগুলো ভালো, বাট ফর মি আই উইল প্রেফার যে আপনি একটা রোড ম্যাপ দেন, যে সেই মানুষটা জার্নি কোথা থেকে শুরু করেছিল, একটা রোড আঁকেন, রোডের মধ্যে ডিফারেন্ট স্টিক্স বসান,
স্টিক্স বসায় তার পাশে লিখে দেন যে এই পার্সনটা 1 ইয়ার ছিল ইন্টার্ন, সরি 6 মান্থস ছিল ইন্টার্ন, 1 ইয়ার ছিল অ্যাসোসিয়েট, 2 ইয়ার্স ছিল হেড, 3 ইয়ার্স হচ্ছে ডিরেক্টর। সো কত ইয়ার্স এর এইভাবে হয়তো আপনি এভাবে রোড ম্যাপ দেখা দিতে পারেন। So this kind of feedback is where I try to give feedbacks as in a blatant manner because I believe improvement is the key. আমার নিজস্ব অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আমার এমন না যে আমি একদম একদম 100% একটা কারেক্ট মানুষ। তো আমাকেও যখন কেউ ফিডব্যাক দেয় আমি তাকে বলি যে একদম ব্লেটেন্ট ফিডব্যাক দাও, একদম অনেস্ট ফিডব্যাক দাও। আমিও চেষ্টা করি যে একদম একদম অনেস্ট ফিডব্যাক দেওয়ার, যেগুলো ইমপ্রুভমেন্ট দরকার। হয়তো বা এটা খুবই হ্যাসেল হয় একটা মানুষের জন্য, বাট when he or she will implement those, definitely it will bring greater results, and it is actually proven. So that's why I'm telling. But apart from that, আপনারা যে পোলস যেগুলো করেন, ইটস ভেরি গুড। পোলস করা অবশ্যই অবশ্যই ভালো, পোলস করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে। সো কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার ফিডব্যাকটার জন্য। আমরা ডেফিনেটলি এই জিনিসগুলোকে নেক্সট এটা নিয়ে কাজ করার চেষ্টা করব। সো আমার এন্ড থেকে কোয়েশ্চেন এতটুকুই ছিল ভাইয়া। অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ, আপনার এক্সপিরিয়েন্স গুলো এবং ইনসাইটস গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আমি পার্সোনালি অ্যাজ এন ইন্ট্রোভার্ট অনেকগুলো কথার সাথে আপনার সাথে আমি রিলেট করতে পেরেছি। সো ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং ফর মি, অ্যান্ড আই এম শিওর যখন আমরা এই জিনিসটা আমাদের এই কাভারটা আমরা আমাদের কমিউনিটি গ্রুপে পোস্ট করব, যারাই দেখবে তারাই সবাই অনেক বেশি ইন্সপায়ার ফিল করবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে টাইম দেওয়ার জন্য এবং এই ইনসাইটস গুলো শেয়ার করার জন্য। ব্যাক টু ইউ শাহরিয়ার ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি তানজিলা আক্তার রাহি, ইন্টার্ন অফ মার্কেটিং ডিপার্টমেন্ট। আমি বর্তমানে 3টা উইংয়ে ইন্টার্ন হিসেবে যুক্ত আছি, ফিউচার লিডার্স কমিউনিটি, ক্যারিয়ার টক এবং লিড একাডেমি সোশ্যাল মিডিয়া উইংয়ে। ভাইয়া আমার তেমন কোনো কোশ্চেন নেই, আমি তো এখন ইন্টার্ন হিসেবে আছি। তো আমি ম্যানেজমেন্ট ট্রেনিং রোলের জন্য অ্যাপ্লাই করেছি। তো যদি ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে সিলেক্ট হই, আমার কিভাবে কাজ করা উচিত, বা আপনি আমাকে যদি কোনো পরামর্শ দিতেন। থ্যাংক ইউ সো মাচ আপু ফর আস্কিং দ্যাট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আপু আমার কাছে মনে হয় যে আমার পার্সোনাল বিলিভ যে আমি যেটা মনে করি আমার চেয়ে ফার ট্যালেন্টেড এভরিওয়ান এলস। আপনাদের সবাই অনেক বেশি ট্যালেন্টেড আমার চেয়ে বেশি। আপনারা নিজেরাই ফিগার আউট করতে পারেন যে আসলে নিজের কি করা উচিত। বাট স্টিল মানে আমি আসলে অ্যাডভাইস দেওয়ার মতো নিজেকে ওইভাবে মনে করি না, আমি সাজেশনস দিতে পারি। তো আমি সাজেশনস যেটা দিতে পারি সেটা হচ্ছে যে if you have the hunger, if you have the curiosity, then definitely it's good for you. Like হয়তো বা কোনো কিছু আপনাকে দিচ্ছে বা কোনো একটা কাজ আপনাকে দিচ্ছে, সেই কাজটা আপনি কত দ্রুত শেষ করতে পারছেন সেটা একটা ইফেক্টিভ থিং। সেকেন্ড হচ্ছে আপনি নিজে থেকে কোন কোন কাজগুলো নিচ্ছেন বা নিজে থেকে কোন কোন কাজগুলো আপনি করছেন সেগুলো আপনার একটা মানুষের ডেফিনেটলি চোখে পড়ে। আমি যখন হেড ছিলাম তখন আমি চেষ্টা করতাম যে আমি ওই পার্সন গুলাকে বেশি ভ্যালু দেওয়ার, আমি সবাইকে ভ্যালু করতাম বাট ওই পার্সন গুলাকে বেশি ভ্যালু দেওয়ার জন্য যে পার্সনটা একটা নিজে থেকে কাজগুলো নিয়ে আসতো। ভাই এই জিনিসটা করলে কেমন হয় বলেন তো, বা এই জিনিসটা যদি করি আমরা তাহলে কি মানে কেমন হবে। সো তখন তাদের প্রতি একটা আলাদা রকমের রেসপেক্ট চলে আসতো যে এই মানুষটা ইজ ওয়ার্কিং রিয়েলি হার্ড টু অ্যাচিভ সামথিং রিয়েলি বিগ, অ্যান্ড he actually cares about this organization, he or she actually cares about this organization. That's why he is constantly uh, tapping into my messenger and then asking যে কি জন্য কিভাবে করে কি করা যায়। সো সামারি যদি করি যে দুটা জিনিস, একটা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ দ্য হাঙ্গার এন্ড কিউরিওসিটি যে কি কি করা লাগবে, কিভাবে করে করা উচিত, ফিডব্যাক নেওয়া। এন্ড সেকেন্ড হচ্ছে যে if you are keen to learn more and if you can finish any work ahead of your um, ahead of everyone else,
লাইক হচ্ছে যারা অন্যান্য ডিপার্টমেন্টস এ রয়েছে, অনেক অনেক ইন্টার্নস রয়েছে, তাদের থেকে অনেক আগে আপনি যদি কাজকর্মগুলো শেষ করতে পারেন, ডেফিনেটলি ইট উড বি আ গ্রেট বেনিফিট ফর ইউ। সো দিজ আর দ্য টু থিংস ইউ ক্যান ফলো। থ্যাংক ইউ ভাইয়া ফর ইয়ার সাজেশন। ব্যাক টু শাহরিয়ার ভাইয়া। মোস্ট ওয়েলকাম Thank ভাইয়া। you so much. আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক্সট্রিমলি সরি, আমি অনেক লেটে জয়েন করেছি। অ্যাকচুয়ালি আমি বাইরে ছিলাম। তো ভাইয়াকে জার্নিটা শুরু থেকে শুনতে পারলে মনে হয় আরো বেশি ভালো লাগতাম। যখন থেকেই শুনছি মনে হচ্ছে যেন আমার এখনো আরো অনেক কিছু শেখার বাকি আছে আসলেই। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর বিং উইথ আস। এতক্ষণ ধরে এত সময় নিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যে ফিডব্যাক গুলা দিয়েছেন ইনশাল্লাহ আমরা এগুলোর উপরে কাজ করার চেষ্টা করব। এন্ড হচ্ছে আমাদের ইন্টার্নরা আমাদের যতটুকু চাচ্ছে বা আমরা ইন্টার্নদের কাছে সেভাবে প্রেজেন্ট করতে পারবো আর কি। থ্যাংক ইউ ভাইয়া। মোস্ট ওয়েলকাম আপু। নুসরাত আপুর সাথে আমার সাথে প্রায় আই গেস কথা হয়। আপনার সাথে হচ্ছে লাস্ট আরেকবার কোনবার জানি কি কোন একটা প্রজেক্ট নিয়ে হচ্ছে কথা হয়েছিল আমার, আই এম নট রং। জি, সো আমাদের ইভেন্ট নিয়ে কথা হয়েছিল ভাইয়া। হ্যাঁ, সো বেশ বেশ ভালোই লাগে আপনার সাথে কথা বলতে। সো থ্যাংক